আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। চট্টগ্রামে কথা কাটাকাটির জেরে ৩ জনকে কুপিয়ে জখম। চট্টগ্রামের কর্ণফুলীতে কথা কাটাকাটিকে কেন্দ্র করে বাবা ছেলেসহ ৩ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। সকাল ১০টার দিকে শিকলবাহা ইউনিয়নের দইয়ার ভান্ডার বাড়িতে এ ঘটনা ঘটে। যে কারণে বিভিন্ন দূতাবাস থেকে সরানো হয়েছে রাষ্ট্রপতির ছবি। বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে ৮০টির মধ্যে ৭০টি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে। তবে কেন বা কী কারণে রাষ্ট্রপতির ছবি সরানোর এই নির্দেশনা তা নিয়ে স্পষ্ট করে কেউ কিছু বলতে পারেনি। নতুন সংবিধানের দাবি পাশ কাটিয়ে গেছেন অধ্যাপক ইউনূসের আখতার হোসেন। জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বাংলা মোটর, ঢাকা। গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। শৃঙ্খলা ভঙ্গের কারণে ৩,০০০ নেতাকর্মী শাস্তি পেয়েছে গেল এক বছরে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিভিন্ন পর্যায়ের ৩,০০০-এর বেশি নেতাকর্মীকে শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শনিবার বিকেলে রাজধানীর রাজুক অডিটোরিয়ামে দৈনিক সময়ের অপরাধ চক্রের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই তথ্য জানান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চট্টগ্রামের কর্ণফুলীতে কথা কাটাকাটিকে কেন্দ্র করে বাবা ছেলেসহ ৩ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার ১৭ অগস্ট সকাল ১০টার দিকে শিকলবাহা ইউনিয়নের দইয়ার ভান্ডার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন নূর মুহাম্মদ ৫৭ এবং তার ২ ছেলে আব্দুল কাদের বয়স ৩৪ ও ফজল কাদের বয়স ৩২। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে নূর মুহাম্মদ ও তার এক ছেলে আইসিইউতে, আরেক ছেলে সাধারণ কক্ষে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দুই পরিবারে জমি সংক্রান্ত বিরোধে উত্তেজনা চলছিল। আজ বাড়ির পাশে মাছ ধরার বড়শি নিয়ে নূর মোহাম্মদ ও প্রতিবেশী পুলিশ সদস্য নবীর ছেলে দিদারের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় দিদার, তার ভাতিজা ও ভাইরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে নূর মোহাম্মদ ও তার ২ ছেলে আহত হন। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শরীফ বলেন, তদন্ত করে এই ঘটনায় একই পরিবারের ২ নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনৈতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে ৮০টির মধ্যে ৭০টি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে। তবে কেন বা কী কারণে রাষ্ট্রপতির ছবি সরানোর এই নির্দেশনা তা নিয়ে স্পষ্ট করে কেউ কিছু বলতে পারেনি। জানা যায়, গত ১১ই আগস্ট রাষ্ট্রীয় সফরে সুইজারল্যান্ডের জেনেভায় যান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের দাবি, পরিবেশ উপদেষ্টা জেনেভায় বাংলাদেশি দূতাবাসে গিয়ে সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি টানানো দেখতে পান। পরবর্তীতে তিনি বিষয়টি নিয়ে উষ্মাও প্রকাশ করেন। সেখানেই তিনি জানান যে তিনি বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবেন। সুইজারল্যান্ড সফর শেষে শনিবার দেশে ফিরেছেন পরিবেশ উপদেষ্টা। তবে রিজওয়ানা হাসান জানিয়েছেন, জেনেভা দূতাবাসে তিনি রাষ্ট্রপতির কোনো ছবি দেখেননি কিংবা এই নিয়ে তার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কথাও হয়নি। সাবেক কূটনৈতিকেরা বলছেন, রাষ্ট্রের প্রধান হিসেবে সরকারি আদেশে রাষ্ট্রপতির ছবি ব্যবহার করা হতো। সেই হিসেবে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা না পাওয়ায় এতদিন কোনো দূতাবাসে রাষ্ট্রপতির ছবি ছিল। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, কার ছবি কোথায় টানাতে হবে সেই নির্দেশ ক্যাবিনেট থেকে এটি ইস্যু করা হয়। সেরকম নির্দেশনার ভিত্তিতেই হয়তো ছবি সরানো হয়েছে। সরকার যে কোনো সময় যে কোনো সিদ্ধান্তই নিতে পারে।
মৌখিকভাবে হঠাৎই নির্দেশনা কেন দেয়া হয়েছে এই নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র সচিব ও মন্ত্রণালয়ের মুখপাত্রের সাথে বিবিসি বাংলার পক্ষ থেকে যোগাযোগ চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বাংলা মোটর, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণাপত্রে সংস্কারকৃত সংবিধান শব্দ ব্যবহার করে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানের দাবিকে পাশ কাটিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আজ শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় আক্তার হোসেনই মন্তব্য করেন। আক্তার হোসেন বলেন, আমরা জুলাই ঘোষণাপত্র পেয়েছি, একটা অপূর্ণাঙ্গ ডকুমেন্ট। সেই জুলাই ঘোষণাপত্রের প্রস্তাবে বলা হল আগামী নির্বাচনের পর সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র যুক্ত করা হবে। সংস্কারের বিষয়গুলো কিভাবে বাস্তবায়িত হবে সেই বিষয় নিয়ে যখন আলোচনার দাবি জানানো হল তখন কমিশন তাদের সঙ্গে বসবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। সেই বিষয়গুলো নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছে কমিশন। জুলাই সনদের এখনও চূড়ান্ত খসড়া এনসিপি পায়নি। ঠিক সেই মুহূর্তেই জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণাপত্রে সংস্কারকৃত সংবিধান শব্দবন্ধের মধ্য দিয়ে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিকে পাশ কাটিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন। নতুন সংবিধানের আলোচনাকে পাশ কাটিয়ে যারা বিদ্যমান সংবিধানকে সংশোধনের কথা বলছেন তাদের উদ্দেশ্যে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, ঐক্যমত্য কমিশন তো সিদ্ধান্তগুলো জানিয়েই দিয়েছে। এই বিষয়গুলো বিদ্যমান সংবিধানে সংশোধনীর মতো করে বসিয়ে একটা ড্রাফট বা খসড়া করে দেখেন যে বর্তমান সংবিধানের আর কিছু অবশিষ্ট থাকে কিনা। আমরা বারবারই কথা বলেছি। সংবিধান সংশোধনে অতীতের নেতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, এই সংবিধান অনেকবার কাটাছাড়া হয়েছে, সংশোধনী হয়েছে, পার্লামেন্টেই হয়েছে। তারপর যখন সেটা হাইকোর্টে গিয়েছে, হাইকোর্ট সেগুলো বাতিল করে দিয়েছেন। তিনি বলেন, যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা তৈরি হয়েছে, ঐক্যমত্য কমিশন যে সিদ্ধান্তগুলো দিয়েছে সেগুলোকে টেকসইভাবে পেতে হলে নতুন সংবিধানের আর কোনো বিকল্প নেই। বাংলাদেশকে আগের ব্যবস্থার মধ্যে রেখে ভবিষ্যৎ প্রজন্মকে আবার রক্তের মুখোমুখি দাঁড় করানোর জন্য শহীদেরা জীবন দেননি বলেও মন্তব্য করেন আক্তার হোসেন। এনসিপির এই নেতার ভাষ্য, তারা যখন গণপরিষদ নির্বাচনের কথা বলেন তখন অনেকে এনসিপি জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে চায় বলে এক ধরনের বক্তব্য বাজারে নিয়ে আসছেন। তাদের প্রস্তাব, নির্বাচিত প্রতিনিধিরা একই সঙ্গে গণপরিষদের সদস্য এবং সংসদের সদস্য হিসেবে কাজ করবেন। তারা সংবিধান নতুন করে প্রণয়ন করবেন, তারা সরকারও পরিচালনা করবেন। আক্তার বলেন, নির্বাচনের সীমাসীমা নিয়ে অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি মাসের কথা বলেছেন, এতে তাদের কোনো আপত্তি নেই। নির্বাচন যে কোনো সময় আয়োজিত হতে পারে, কিন্তু আগামী জাতীয় নির্বাচন যেন বাংলাদেশে পুরনো ব্যবস্থাকে টিকিয়ে রাখা নির্বাচন না হয়। নতুন ব্যবস্থার ভিত্তিতে আগামী নির্বাচন আয়োজন করার আহ্বান জানান এই নেতা। গণহত্যার বিচার ও সংস্কার না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ড মোহাম্মদ হেলাল উদ্দিন। রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে পল্টন থানা জামায়াতের রোকন সমাবেশে তিনি এ কথা বলেন। হেলাল উদ্দিন বলেন, গণহত্যাকারীদের বিচার ও শাস্তির আওতায় না আনলে ভবিষ্যতেও একটি পরিস্থিতি তৈরি হতে পারে। আহত ও শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য বিচার নিশ্চিত করা জরুরি। তা না হলে জনগণ আগামী নির্বাচন মেনে নেবে না। পল্টন থানা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মারুফুল ইসলামের সঞ্চালনা ও থানা আমির শাহিন আহমেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ আমরা রোকন সমাবেশ করছি কোনো ভয় শঙ্কা ছাড়া। এর আগেও আমাদের সমাবেশ হয়েছে, কিন্তু তখন বহু বাধা অতিক্রম করতে হয়েছে। অনেকে সমাবেশ থেকে গ্রেফতারও হয়েছেন। এখন আর সেই কঠিন মুহূর্ত কাটাতে হচ্ছে না। এই সুন্দর পরিবেশ পাওয়ার পেছনে মূল অবদান ছাত্রদের গণ অভ্যুত্থান। তিনি আরও বলেন, আমাদের আহত ছাত্র ভাইদের ত্যাগ কোনোদিন ভোলার নয়। হাসপাতালে গিয়ে দেখেছি একজনের একটি হাত নেই। তাকে জিজ্ঞেস করলাম, কেমন আছেন? উত্তরে বললেন, আলহামদুলিল্লাহ, দেশ স্বাধীন হয়েছে তাই ভালো আছি। তিনি আরও বললেন, পুলিশের গুলিতে একটি হাত হারিয়েছি, এতে কোনো দুঃখ নেই। দেশের প্রয়োজনে অন্য হাতও দিয়ে দেব। এই মানুষদের চিন্তা ছিল, আমরা পুরানো পদ্ধতিতে থাকব না, দেশে নতুন কিছু হবে। কিন্তু তাদের সেই চিন্তার বিপরীতে আজ আমরা অশনি সংকেত দেখতে পাচ্ছি। আহত ভাই ও শহীদদের স্বপ্ন বাস্তবায়নে মা বাবারাও যদি গণহত্যাকারীদের বিচার না পান, তবে আগামী নির্বাচন তারা মেনে নেবেন না। হেলাল উদ্দিন
উল্লেখ করেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক খারাপ। নির্বাচনী পরিবেশ ভালো থাকবে বলে মনে হচ্ছে না। আমরা চেয়েছিলাম সরকার স্থানীয় নির্বাচন দিয়ে প্রমাণ করুক এই পরিস্থিতিতেও নির্বাচন করা সম্ভব। তাহলে মানুষের আস্থা তৈরি হতো, জাতীয় নির্বাচনেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করত। আমরা বলেছিলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, সেই সঙ্গে সংস্কারও করা হোক। এদিকে জুলাই ঘোষণাপত্র এখনও অসম্পূর্ণ, এটিকে আগে পূর্ণাঙ্গ সনদে রূপ দিতে হবে, যা সংবিধানে অন্তর্ভুক্ত হবে। তখন সেই সংবিধানের আলোকে নির্বাচনের ব্যবস্থা করা গেলে দেশ ও জাতি তা মেনে নেবে। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। দেশে নির্বাচন হবে আর আমরা অংশ নেব না, এটা হতে পারে না। মানুষ এখন বিশ্বাস করছে জামায়াতে ইসলামী দেশ পরিচালনার জন্য প্রস্তুত। সেই কারণেই আমরা এগিয়ে যাচ্ছি। হেলাল উদ্দিন আরও বলেন, আমরা মনে করি ইসলামপন্থীরা যদি এক হয়ে যায় তবে কোনো অপশক্তি আমাদের ঠেকাতে পারবে না। এখন পর্যন্ত আমরা এক আছি। আওয়ামী লীগও আমাদের ডানপন্থী বলেছে, ভারতও আমাদের ডানপন্থী বলেছে, কোরআনেও আমাদের ডানপন্থী বলা হয়েছে। ইসলামী আদর্শের সব রাজনৈতিক দল যদি এভাবেই ঐক্যবদ্ধ থাকে তবে আমাদের বিজয় নিশ্চিত। গেল 1 বছরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিভিন্ন পর্যায়ের ৩,০০০-এর বেশি নেতাকর্মীকে শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শনিবার বিকালে রাজধানীর রাজুক অডিটোরিয়ামে দৈনিক সময়ের অপরাধ চক্রের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ তথ্য জানান। আলাল বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে বিএনপি নেতাকর্মীদের অনেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। যে বিষয়গুলো বিএনপির দৃষ্টিগোচর হয়েছে সেসব বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। শাস্তি পাওয়াদের তালিকায় কেন্দ্রীয় নেতা থেকে মাঠ পর্যায়ের নেতাকর্মীরাও রয়েছেন। কিন্তু দেশজুড়ে চাঁদাবাজি সহ বিভিন্ন রাজনৈতিক বিশৃঙ্খলার দায় একটি পক্ষ বিএনপির ওপর চাপাচ্ছে, যেটা সত্য নয়। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় অনেক বিএনপি নেতাকর্মীর বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেওয়া হয়েছিল। সেসব পুনরুদ্ধারের চেষ্টা করলেও কিছু কিছু গণমাধ্যম ভুলভাবে সংবাদ প্রকাশ করছে। এসব থেকে সাংবাদিকদের বেরিয়ে এসে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। বিশেষ অতিথির বক্তৃতায় হোসেন গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ আর্ম রেসলিং অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন বলেন, যা ঘটনা সেটাই সংবাদ। অনেক ক্ষেত্রে সাংবাদিকরা বাড়িয়েও লেখেন, কখনো অসত্য সংবাদও প্রকাশ হতে দেখা যায়। সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্যকে সাহস করে সত্য বলতে হবে, কেননা আল্লাহকে বিশ্বাস করতে হবে। আমাদেরকে একদিন মরতে হবে এবং সব ধরনের কর্মের জন্য তার কাছে জবাবদিহি করতে হবে। বিশেষ অতিথির বক্তৃতায় এপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ বলেন, সমাজের নানা ধরনের সমস্যা রয়েছে। সাংবাদিকদের কর্তব্য হচ্ছে সেসব তুলে ধরা। সাংবাদিকদের সততার সঙ্গে লড়াই করতে হবে এবং সত্য প্রকাশ করতে হবে। দৈনিক সময়ের অপরাধ চক্রের সম্পাদক ও প্রকাশক আমেনা খাতুন ইভার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশ্ব নাগরিক প্রীতি সারমান। এছাড়া আলোচনায় অংশ নেন এবি গ্রুপের চেয়ারম্যান সমীর উদ্দিন সম্রাট, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ মনির হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক